হঠাৎ করেই ভূতের মুখে রামনাম শুরু হয়ে গেছে। দর্শক, আজকের এই ভিডিওতে অনেকেরই মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ এই সুসংবাদগুলো এতদিন না গণমাধ্যমগুলো দিত না। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। আমি সাধারণত কাউকে বলি না যে আমার ভিডিও দেখতে, কিন্তু আজকে আমি হাত করে নিতে করতেছি যে আজকে আপনারা আমার ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন। ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য আপনারা জানবেন, আপনারা শুনলে চমকে উঠবেন। ওয়াকার এখন যা কিছু করছে সব ইন্ডিয়ার পরামর্শে করছে। ইন্ডিয়া তাকে যা তাকে করতে বলছে সেগুলোই ফলো করছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। দর্শক, গ্রেফতারিত সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে নতুন চক করেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ইতিমধ্যে ভারতের ইন্ধনে তিনি তাদেরকে মুক্ত করার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে। এবার সকল ষড়যন্ত্র ফাঁস হওয়া কঠিন ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দর্শক, বিস্তৃত দেখতে পারবেন এই ভিডিওতে, এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। অত্যাধুনিক অস্ত্র হাতে একজন কর্মকর্তা পাখির মতো একের পর এক গুলি করে মানুষ মারছেন তিনি। নিজের দেশের জনগণের উপর এভাবে গুলি চালাতে তার মধ্যে কোনো অপরাধবোধ কাজ করছে না। সাইকোপ্যাথের মতো ব্লাড শেড প্যাথ তৈরি করতে করতে তিনি অলি গলিতে গুলি চালাচ্ছেন। যেদিকে রাইফেল তাক করছেন সেদিকেই লাশ পড়ছে। এই মানুষটির নাম লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম। একসময় যার নির্দেশে রাজধানীর রাজপথ রক্তে ভেসে গিয়েছিল, যার এক ইশারায় ঝরে গিয়েছিল 23টি তাজা প্রাণ, সেই রেদওয়ানুল ইসলাম সহ 15 জন সেনা কর্মকর্তা আজ কোথায় আছেন, কেমন আছেন, কি খাচ্ছেন? দামি এসি প্রিজন ভ্যানে চড়ে আদালতে আসলেও তাদের শেষ পরিণতি কি? আজ আমরা সেই লোমহর্ষক অধ্যায়ের বর্তমান চিত্র তুলে ধরব, জানাবো সেই সব কর্মকর্তাদের কারাবাসের আদ্যপান্ত। তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত। ঢাকা সেনানিবাসের বাসা রোডে অবস্থিত একটি 3 তলা ভবন। বাইরে থেকে দেখতে সাধারণ মনে হলেও এটি এখন বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত একটি স্থান। এটিকে ঘোষণা করা হয়েছে সাব জেল বা বিশেষ কারাগার হিসেবে। এখানেই রাখা হয়েছে আওয়ামী লীগ শাসন আমলে সংগঠিত গুম, খুন এবং মানবতা বিরোধী অপরাধের 3টি মামলায় অভিযুক্ত 15 জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর এই কর্মকর্তাদের প্রথমে সেনা হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে বুধবার আদালতে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের আদেশের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সবুজ রঙের শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে তাদের এই সাব জেলে নিয়ে যাওয়া হয়। এই সাব জেলটি এখন সম্পূর্ণভাবে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন যুগান্তরকে জানিয়েছেন, 15 জন সেনা কর্মকর্তা সেনানিবাসের বাসা রোডের এই সাব জেলেই থাকবেন। তাদের দেখভালের সমস্ত দায়িত্ব কারা অধিদপ্তরের। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার এবং জেলার সার্বক্ষণিক এই সাব জেলটির তদারকি করবেন। নিরাপত্তার জন্য মোট 35 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য একজন ডেপুটি জেলারকে ডিউটি অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যার নেতৃত্বে থাকবেন আরো 3 জন ডেপুটি জেলার। তারা শিফট অনুযায়ী দায়িত্ব পালন করবেন। তবে এই ডেপুটি জেলাররা স্থায়ী কেউ নন, কিছুদিন পর পর তাদের পরিবর্তন করা হবে। বন্দীদের জীবনযাত্রা ও সুযোগ সুবিধা। এখন প্রশ্ন হলো, কেমন কাটছে এই কর্মকর্তাদের দিন, কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন তারা? কারা সূত্র জানিয়েছে, সাবজেলটি একটি 3 তলা ভবন, যেখানে মোট 16টি কক্ষ রয়েছে। প্রতিটি কক্ষে একজন করে বন্দীকে রাখার ব্যবস্থা আছে, অর্থাৎ প্রত্যেকেই আলাদা আলাদা কক্ষে থাকছেন। কারাবিধি অনুযায়ী ডিভিশন প্রাপ্ত বন্দীরা যে ধরনের সুযোগ সুবিধা পান, তারাও ঠিক সেই সুবিধাই পাচ্ছেন। তাদের প্রতিটি রুমে থাকছে একটি বিছানা, একটি চেয়ার, একটি টেবিল, পড়ার জন্য একটি পত্রিকা এবং একটি ফ্যান। তাদের জন্য চা পানের ব্যবস্থাও রাখা হয়েছে। বাইরে থেকে কোনো খাবার আনা বা তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ সবকিছুই কঠোরভাবে কারা বিধি মেনে করতে হচ্ছে। খাবারের মেনু। বন্দী কর্মকর্তাদের জন্য 3 বেলা খাবারের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ। খাবারের মেনুতে যা থাকছে, সকালবেলায় রুটি এবং সবজি, দুপুরে ডাল, ভাত, সবজি এবং মাছ অথবা মাংস, রাতে মাছ অথবা মাংস এবং সবজি। অর্থাৎ সাধারণ কয়েদিদের মতোই তাদের খাবার সরবরাহ করা হচ্ছে কারাগার থেকে। কিন্তু যাদের জন্য আজ এত আয়োজন, এত নিরাপত্তা, তাদের অতীত কতটা ভয়ঙ্কর ছিল, চলুন ফিরে যাই সেই রক্তাক্ত জুলাই আগস্ট মাসে। 2024 সালের জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া গণহত্যা ছিল দেশের সাম্প্রতিক ইতিহাসের এক নির্মম ও নৃশংস অধ্যায়। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় গণ অভ্যুত্থানে। এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম এবং তার নেতৃত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির একটি অংশ। 19 জুলাই ঢাকা রামপুরা ও বনশ্রী এলাকায় আন্দোলনরত ছাত্র জনতার উপর চালানো হত্যাযজ্ঞে অন্তত 23 জন শহীদ হন, যাদের বেশিরভাগই বিজিবির গুলিতে প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও ফুটেজ, ছবি এবং বর্ণনা অনুযায়ী এই গণহত্যার নেতৃত্বে ছিলেন স্বয়ং রেদওয়ানুল ইসলাম। তাকে রাইফেল হাতে সরাসরি গুলি চালাতে দেখা গেছে। এই অভিযানে বিজিবি ব্যবহার করেছিল টাইপ 56 অ্যাসাল্ট রাইফেল, যা সাধারণত যুদ্ধের ময়দানে ব্যবহার করা হয়, কোনো গণজমায়েত বা বিক্ষোভ দমনের জন্য নয়। ফুটেজে দেখা যায় লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল নিজে তার অস্ত্র দিয়ে গুলি করছেন এবং তার নির্দেশে বিজিবি সদস্যরাও নির্বিচারে গুলি চালাচ্ছে। এই নৃশংসতার পর যখন সমালোচনা শুরু হয়, তখন বিজিবি এক অদ্ভুত ব্যাখ্যা দেয়। তারা দাবি করে যে এই প্রতিবেদন একপেশে এবং উদ্দেশ্য প্রণোদিত। তারা বলে ভিডিও ফুটেজটি কোনো বহুতল ভবন থেকে ধারণ করা হয়েছে এবং কে বা কারা এই গুলি চালিয়েছে তা স্পষ্ট নয়। এমনকি তারা এও ইঙ্গিত দেয় যে ছাদ থেকে অন্য কেউ গুলি চালাতে পারে। কিন্তু টেক গ্লোবাল ইনস্টিটিউটের 200টিরও বেশি ছবি এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণে স্পষ্ট দেখা যায় যে সেদিন বিজিবি সদস্যরাই গুলি চালিয়েছিল। গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলে এই মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 15 জন সেনা কর্মকর্তা সহ মোট 32 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপরই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। আদালতে আনার সময় তাদের চেহারায় ছিল না কোনো অনুশোচনার ছাপ। সাধারণ পোশাকে দামি প্রিজন ভ্যানে করে আদালতে আসেন তারা, যেন কিছুই ঘটেনি। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং মামলার পরবর্তী শুনানির জন্য 20 নভেম্বর দিন ধার্য করা হয়। দর্শক, বর্তমান সময়ে খুবই আলোচিত বিষয় হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিভাবে তাদের সেনাপ্রধানের কর্মকর্তাদের কিভাবে বিচারের মুখোমুখি থেকে বাঁচাবে তা নিয়ে আলোচনা। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি এখনো চাচ্ছেন না যে তাদের বিচার হোক, কিন্তু ওয়াকারুজ্জামান তিনি বুঝতে পারছেন না যে তাদের পিছনে লেগে গিয়েছে একজন দেশপ্রেমিক আইনজীবী তাইজুল ইসলামের নেতৃত্বে। তাদের বিচার রীতিমতো ফাঁসিতে এবার ঝুলতে হবে, এরকম কিন্তু সম্ভাবনা দেখা গিয়েছে। সেনাপ্রধান রীতিমতো তিনি বিপদে পড়তে যাচ্ছেন। তাদের সাথে পাঙ্গা নিয়ে পেরে উঠতে পারেনি সেনাপ্রধান, কেননা সেনাপ্রধানের সাথে ভারতে একটি সম্পর্ক রয়েছে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিন্তু তার যে সম্পর্ক সেটি তলানিতে পৌঁছে গিয়েছে। সেজন্য কিন্তু রীতিমতো কঠিন চাপের মুখে আছেন জেনারেল ওয়াকারুজ্জামান। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।